ক্লাস 10-এর দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার ইতিহাসের ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। ক্লাস 10-এর ইতিহাস নিয়ে এটা আমার প্রথম ভিডিও। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ইতিহাসের ধারণা, সেখান থেকে তোমাদের ছোট প্রশ্ন আসে আর 4 নম্বরের প্রশ্ন আসে, 8 নম্বরের প্রশ্ন সেখান থেকে আসে না। এই যে ইতিহাস চর্চা কাকে বলছে? ইতিহাস চর্চা অতীত কাহিনীর কার্যকারণ ব্যাখ্যা ও সত্যতা যাচাই করে অতীত সম্পর্কে জানার জন্য ইতিহাসবিদগণ যে গবেষণা করে থাকেন তাকেই বলা হয় ইতিহাস চর্চা। অর্থাৎ ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন, চর্চা করেন, তারাই ঐতিহাসিক। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, তাকে আমরা বলি ইতিহাসের জনক। বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থুকিডিডিসকে। তাহলে ইতিহাসের জনক, এই প্রশ্নের উত্তর যদি হেরোডোটাস হয়, তাহলে বৈজ্ঞানিক ইতিহাসের জনককে উত্তর হবে থুকিডিডিস। আবার দেখো, ইবন খালদুন, তাকে বলা হয় আধুনিক ইতিহাস চর্চার জনক। এবং র্যাঙ্কে নামটা পুরোটাই হচ্ছে র্যাঙ্কে। এই র্যাঙ্কেকে বলা হয় আধুনিক ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক। আধুনিক ইতিহাস চর্চা যদি সময় বিশেষে বলি, তাহলে অষ্টাদশ শতকের শুরু থেকে, অর্থাৎ 1700, অষ্টাদশ শতকের শুরু থেকে বিংশ শতকের 1900, বিংশ শতকের শেষ দশক পর্যন্ত সময়কালকে আমরা আধুনিক ইতিহাস বলে বোঝাচ্ছি। এবং এই আধুনিক কালের যে ইতিহাস চর্চা, তা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেল। যেমন জাতীয়তাবাদী ইতিহাস চর্চা। এই ধরনের ইতিহাস চর্চার জন্য আমরা স্যার যদুনাথ সরকার, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, অমলেশ ত্রিপাঠী এদের নাম করতে পারি। জাতীয়তাবাদী ইতিহাস চর্চা অর্থাৎ যেখানে জাতীয়তাবাদের কথা বলা হচ্ছে। সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা, এখানে আমরা জেমস মিল, ভিনসেন্ট স্মিথ, উইলিয়াম হান্টার এদের নাম করতে পারি। এখন অনেকের মনেই তোমাদের প্রশ্ন জাগবে যে জাতীয়তাবাদটা কি, সাম্রাজ্যবাদটা কি? জাতীয়তাবাদ খুব সোজা ভাষায় দেশপ্রেম, অর্থাৎ নিজের দেশকে ভালোবেসে নিজের দেশের মানুষের মধ্যে একাত্মবোধ অনুভব করাকে আমরা জাতীয়তাবাদ বলে থাকি। এই যে আমাদের ভারতবর্ষ ব্রিটিশদের দ্বারা পরাধীন ছিল, এই জাতীয়তাবাদী শক্তি এবং আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু আমরা স্বাধীন হতে পেরেছিলাম। অর্থাৎ একটা দেশ বা একটা রাষ্ট্রের মধ্যে যেটা ভীষণভাবে থাকা দরকার, সেটা হচ্ছে জাতীয়তাবাদ, অর্থাৎ নিজের দেশের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা এবং নিজের দেশের মানুষের মধ্যে একাত্মবোধ করা, একতা থাকা। আর সাম্রাজ্যবাদটা কি? যখন কোনো সবল রাষ্ট্র, অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে শক্তিশালী কোনো রাষ্ট্র দুর্বল রাষ্ট্রগুলোর ওপরে আক্রমণ চালায়, তাদেরকে নিজেদের পদানত করে, যেমন ব্রিটিশরা আমাদের ওপর করেছিল, সেটাকেই আমরা বলে থাকি সাম্রাজ্যবাদ। তাহলে এই যে জাতীয়তাবাদ বিভিন্ন দেশের, শুধু তো ভারতের নয়, বিশ্বের প্রত্যেকটা দেশের মধ্যেই জাতীয়তাবাদ রয়েছে। এই যে বিভিন্ন দেশের জাতীয়তাবাদকে নিয়ে যেসব ঐতিহাসিকরা গবেষণা করছেন, তারা জাতীয়তাবাদী ঐতিহাসিক। আর যারা সাম্রাজ্যবাদকে নিয়ে গবেষণা করছেন, তারা সাম্রাজ্যবাদী। এরপরে দেখো, কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা। এটা একটা গোষ্ঠী রয়েছে
যেমন এখান থেকে আমরা ডক্টর অনিল শীলের নামও করতে পারি, আবার ফ্রান্সিস রবিনসনের নামও করতে পারি। আবার মার্ক্সবাদী ইতিহাস চর্চা অর্থাৎ কার্ল মার্ক্স, যিনি কমিউনিজম এই জিনিসটার জন্ম দিয়েছিলেন, সেই কার্ল মার্ক্সের যে ইতিহাস নিয়ে চর্চা করা, সেটা একটা গোষ্ঠী। এরপরে আমরা অ্যানালস গোষ্ঠীর ইতিহাস চর্চার কথা বলে থাকি, যার মধ্যে মার্ক ব্লকের নাম আমরা করি। আর একটা যেটা, সেটা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা। এখানে আমরা ডক্টর রণজিৎ গুহর নাম খুব বিশেষভাবে বলতে পারি। এই যে নিম্নবর্গের ইতিহাস চর্চাটা কি? আমাদের এই যে সমাজ, এই সমাজ মানুষকে নিয়েই গড়ে উঠেছে। মানুষের জীবনযাত্রা, মানুষের জীবনের বিবর্তন, পরিবর্তন, মানুষের অগ্রসর হয়ে চলা, বিভিন্ন মানুষরা যে বিভিন্নভাবে সঙ্গবদ্ধ হয়েছে, তারা যে কত সংগ্রাম করেছে, কত বিদ্রোহ করেছে, বিপ্লব করেছে, এইভাবে যে কত কঠিন রাস্তার মধ্যে দিয়ে গিয়ে আজকে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি, সেই জীবনযাত্রাটা তো শুধু উচ্চবর্গের, ধনী সম্প্রদায়ের, শিক্ষিত সম্প্রদায়ের মানুষেরই ছিল এমনটা নয়। যারা সমাজে তথাকথিতভাবে অবহেলিত নিম্ন বর্গের মানুষ আমরা যাদেরকে বলে থাকি, আদিবাসী, উপজাতি সমাজের মানুষ, তারাও তো একই সময় একইভাবে যাত্রা করেছে এবং অনেক সংগ্রামের মধ্যে দিয়ে তারা এগিয়ে চলেছে। তাদের জীবনকে নিয়েও তো আলোচনা করতে হবে। শুধুমাত্র তো উচ্চবর্গের মানুষ, ধনী, শিক্ষিত, যারা অনেক অনেক কিছু করে অনেক বড় বড় কাজ করেছে, শুধু তাদের নিয়ে আলোচনা করলে তো হবে না। সমাজের একটা বিশাল অংশ হচ্ছে নিম্নবর্গের মানুষ, তাদের জীবনযাত্রা, তাদের সংগ্রাম, আর তারই মধ্যে রয়েছে তাদের ইতিহাস। সেটাকে নিয়েও আলোচনা করতে হবে। তবে আমরা বুঝতে পারবো যে সমাজে, আমাদের এই পৃথিবীতে, প্রত্যেকটা দেশে তাদের কি ভূমিকা, কতটা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং তাদেরকে দূরে সরিয়ে রাখলে আমাদের যে ইতিহাস চর্চা, তা কখনো পরিপূর্ণতা পেতে পারে না। এই নিম্নবর্গের মানুষকে নিয়েও ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা আছে, এটা বুঝতে পেরে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়। একইভাবে এই চ্যাপ্টারে আমরা দেখতে পাবো যে নারী জাতির ইতিহাস চর্চার কথা বলা হয়েছে। যে প্রাচীনকালে ইতিহাস চর্চা শুরু হলেও নারী জাতিকে নিয়ে কিন্তু সেরকমভাবে চর্চা হতো না। পরে বুঝতে পারা গেছে ইউরোপের মধ্যে দিয়ে, বিশেষ করে ফরাসি বিপ্লবের পর থেকে, যে নারীর সমাজে কতটা ভূমিকা আছে সেই নিয়ে যে ইতিহাস চর্চা করা দরকার, সেটা কিন্তু শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে নারী ইতিহাস চর্চা সমাজে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং গবেষকরা, ঐতিহাসিকরা নারীদের যে অবদান রয়েছে, নারীরা যে অর্ধেক আকাশ এবং নারীরা ছাড়া এই সমাজ জীবন, এই প্রগতি, এই অগ্রগতি, মানুষের জীবনের এই জয়যাত্রা যে সম্পূর্ণ হতো না, সেটা তারা প্রমাণ করেছে এবং ইতিহাসই তার সাক্ষী। এবার দেখো, এই চ্যাপ্টারে তোমরা প্রত্যেকটা বিষয়ের ইতিহাস জানতে পারবে। এতে শুধু ইতিহাস জানা নয়, তোমাদের সাধারণ জ্ঞানের বিকাশ হবে। এই যে খেলাধুলা, খাদ্যাভ্যাস, শিল্প চর্চা, তার মধ্যে সঙ্গীত আছে, নৃত্য আছে, নাটক আছে, চলচ্চিত্র আছে, এই সব কিছুর, পোশাক পরিচ্ছদ, সব কিছুর যে একটা ইতিহাস আছে। কোনো কিছুই আকাশ থেকে পড়েনি, কোনো কিছুই হঠাৎ করে সৃষ্টি হয়নি। ধীরে ধীরে সব কিছুর একটা সৃষ্টিকাল আছে এবং ধীরে ধীরে সেগুলো বিবর্তন হয়েছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে, হয়ে আজ একটা জায়গায় এসে সেগুলো পৌঁছেছে। কিন্তু শুধু যদি আমরা বর্তমানটা দেখি, তাহলে আমাদের জানা সম্পূর্ণ হয় না। আমাদের জ্ঞান প্রতিটা বিষয়ের ক্ষেত্রে তখনই সম্পূর্ণ হবে যদি আমরা তার অতীতটা জানতে পারি। আর এই অতীত জানার জন্যই আমাদের ইতিহাসের দ্বারস্থ হতে হবে, কারণ ইতিহাসই পারে অতীতকে জানাতে। কারণ ইতিহাস কোনো গল্প কথা নয়, অবাস্তব কোনো কিছু নয়, কাল্পনিক কোনো কিছু নয়। ইতিহাস হচ্ছে বাস্তব সত্য।
সুতরাং ঐতিহাসিকদের কাজটা কিন্তু একদম সোজা নয়। তারা কোনো কিছু বানিয়ে মন গড়া কথা দিয়ে বলতে পারেন না। তাদের অনেক তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ, পরীক্ষণ সব কিছুর মধ্যে দিয়েই গিয়ে ইতিহাসকে তৈরি করে আমাদের সামনে তারা নিয়ে আসেন। সুতরাং ইতিহাস চর্চা বা ঐতিহাসিকদের আমরা অবশ্যই তাদের যে একটা মানে প্রশংসনীয় ভূমিকা রয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাবো। দেখো, খেলার ইতিহাস, খেলাধুলা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছোট্ট শিশু তার খেলার মধ্যে দিয়েই তার জীবনকে সে উপভোগ করতে শুরু করে এবং খেলাধুলা আমাদের জীবনে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য, আমাদের মানসিক বিকাশের জন্য, আমাদের বিনোদনের জন্য, আনন্দ উপভোগের জন্য খেলাধুলার একটা বিশেষ ভূমিকা রয়েছে। ঘরের মধ্যে আমরা নানা রকম খেলাধুলা করি, বাইরের নানা রকম খেলাধুলা রয়েছে। এখন যে মোবাইল, সেখানেও কিন্তু আমরা দেখি কত রকম খেলাধুলার ব্যবস্থা রয়েছে। সুতরাং খেলাধুলা বিষয়টা আমাদের জীবনের সঙ্গে খুবই জড়িত রয়েছে। কিন্তু খেলাধুলাও হঠাৎ করে শুরু হয়নি, তারও একটা ইতিহাস রয়েছে এবং আমরা জানি হরেক রকমের খেলা রয়েছে, সে ফুটবল হোক, ক্রিকেট হোক, নানা রকমের খেলাধুলা রয়েছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন রকমের খেলাধুলা রয়েছে, বিভিন্ন বয়সের মানুষের বিভিন্ন রকমের খেলাধুলা রয়েছে। আর এই প্রত্যেকটা খেলাধুলাকে নিয়ে কিন্তু ঐতিহাসিকরা, যারা খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেন, তারা কিন্তু সেই তথ্যগুলো সংগ্রহ করে আমাদের সামনে নিয়ে আসেন। যেমন বলছে 1970 খ্রিস্টাব্দ থেকে খেলাধুলার ইতিহাস চর্চা শুরু হলো, যে জানতে হবে যে কোথা থেকে এই খেলাধুলাগুলোর, এই যে বিভিন্ন রকমের খেলাধুলা রয়েছে, বিভিন্ন রকমের খেলা রয়েছে, তাদের কোথা থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে এগুলো ধীরে ধীরে এই খেলাধুলাগুলো এত বেশি জনপ্রিয় হয়েছে, কোথায় কারা প্রথমে এই খেলাধুলার আবিষ্কার করে। যেমন ফুটবল, এই খেলার আবিষ্কর্তা কারা? ইংরেজরা বা ব্রিটিশরা। তো এই ধরনের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন টনি ম্যাসন, সৌমেন মিত্র এরা, এবং এই যে বড়িয়া মজুমদার, তার লেখা বই হচ্ছে 22 Years to Freedom। এই গ্রন্থের লেখক হলেন বড়িয়া মজুমদার। একটা খুব মিষ্টি, খুব সুন্দর নাম, বাপি বারিজা। এই গ্রন্থের লেখক গৌতম ভট্টাচার্য প্রমুখ গবেষক। তাহলে এই খেলাধুলার ইতিহাস চর্চার মধ্যে দিয়েই কিন্তু আমরা জানতে পারি এই যে অলিম্পিক গেমস, তার সূচনা হয়েছে 776 অব্দে। পৃথিবীর প্রাচীনতম খেলা কি? একেবারে প্রাচীনতম খেলা হচ্ছে আফ্রিকার মানাকালা। এরপরে দেখো, চীনে মার্শাল আর্টের জন্ম হয়েছে, দাবা খেলার জন্ম হয়েছে কিন্তু ভারতে, এবং 22 গজের খেলা ক্রিকেট, ফুটবল, রাগবি, এই প্রতিটা খেলার জন্ম হয়েছে ইংল্যান্ডে। ভারতীয় ক্রিকেটের জনক বলা হয় রঞ্জিত সিংকে। খেলাকে কেন্দ্র করে একটা জাতি কিন্তু ঐক্যবদ্ধ হয়। খেলার মধ্যে দিয়ে মানুষের মধ্যে জাতীয়তা বোধ, যেটা প্রথমেই বললাম, দেশপ্রেম গড়ে ওঠে। যখন বিশ্বকাপ খেলা হয় তখন আমরা কে কোন ধর্ম, কে কোন রাজ্যে বাস করি, কে পশ্চিমবঙ্গে, কে উড়িষ্যায়, কে বিহারে, এসব আমরা ভাবি না। তখন আমরা সবাই আমাদের দেশ ভারতবর্ষের জন্য আমরা প্রার্থনা করতে থাকি। ভারতবর্ষের খেলোয়াড়দের জন্য আমরা ভেতর থেকে একটা আমাদের মধ্যে একটা উদ্যম একটা প্রকাশিত হয় যে আমরা ভারতীয়। অর্থাৎ প্রত্যেকটা দেশ তার নিজের খেলাধুলা, নিজের খেলার ঐতিহ্য, নিজের দেশকে কিন্তু বিশেষভাবে এই খেলাধুলার জন্য নিজের দেশকে নিয়ে গর্ববোধ করে। তাহলে খেলাধুলা আমাদের জাতীয়তাবোধের উন্মেষে কিন্তু সাহায্য করে। এরপরে দেখো, খাদ্যাভ্যাসের ইতিহাস। প্রত্যেকটা দেশের, এমনকি এই যে আমাদের ভারতবর্ষ, এই যে আমাদের এত বৈচিত্র্য, প্রত্যেকটা রাজ্যের মধ্যে আমরা দেখতে পাই যে আলাদা আলাদা রকমের খাদ্য আমরা গ্রহণ করে থাকি, এবং বিভিন্ন দেশের এবং বিভিন্ন অঞ্চলের
বিভিন্ন স্থানের তার ভৌগোলিক পরিবেশ, সেখানকার কীরকম ফসল উৎপন্ন হয়, কি কি পাওয়া যায়, তার উপরেই আমাদের খাদ্যাভ্যাস নির্ভর করে। আর রান্না বান্না, এখন তো রান্না বান্না বিষয়টা মানে প্রাচীনকাল থেকেই ছিল যে রান্না হচ্ছে একটা শিল্প, এবং এই রান্নাকে নিয়ে আমরা দেখি কত মানুষ বিভিন্ন দেশের বিভিন্ন রকম পদ কি করে রান্না করা যায়, যেটাকে আমরা রেসিপি বলি, তাই নিয়ে কত রকম বই তৈরি হচ্ছে, কত রকম আমরা আজকাল দেখি যে সোশ্যাল মিডিয়াতে সেই সমস্ত রান্নার উপরে মানুষ কত কিছু করে ফেলছে। সুতরাং এই যে খাদ্যাভ্যাস, খাওয়া দাওয়া, এর উপরেও কিন্তু বিশাল ইতিহাস চর্চা হতে পারে। এবং দেখো, এই যে আমাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের পূজা পার্বণের খাওয়া দাওয়ার বিষয়গুলো রয়েছে। যেমন আমাদের পুজো পার্বণে একটা নিরামিষ খাওয়ার ব্যাপার রয়েছে, উপবাস করে থাকার ব্যাপার রয়েছে। চীনারা অতিথি আপ্যায়ন অবশ্যই চা দিয়ে করে থাকে। গরমের দেশের মানুষেরা সাধারণত সহজপাচ্য খাবার পছন্দ করে, যেটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে। হ্যাঁ, তো বলছে যে ভারতীয়রা ওলন্দাজদের থেকে শিখেছে কিচেন গার্ডেনের ব্যবহার। কেকের দেশ স্কটল্যান্ড থেকে শেখে ওটস খাওয়া। পর্তুগিজদের থেকে শিখেছি আমরা পাউরুটি খাওয়া ও ছানা তৈরির কৌশল আমরা পর্তুগিজদের থেকে শিখেছি। এবং দক্ষিণ আমেরিকা হয়ে ভারতে আসে আলু আর টমেটো। এইভাবে খাদ্য ও খাদ্যাভ্যাসের বিশ্বায়ন ঘটেছে, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে খাওয়া দাওয়া চলে গিয়েছে। বিভিন্ন দেশের মানুষ যখন বিভিন্ন দেশে গেছে, তখন তাদের সঙ্গে তাদের খাওয়া দাওয়া, তাদের শিক্ষা সংস্কৃতিও এসেছে। যখন মুসলিমরা আমাদের দেশে, ভারতবর্ষে বাইরে থেকে বিভিন্ন শ্রেণীর মানুষেরা আমাদের দেশে এসেছেন, মুঘলরা যখন এদেশে এসে তাদের আধিপত্য বিস্তার করেছে, তখন মোগলাই খানাদানা আমরা খেতে শিখেছি। তো বিভিন্ন দেশের মানুষ ভারতবর্ষে এসেছেন, এবং আমরা দেখো ভারতীয়রা বিভিন্ন দেশের খাওয়া দাওয়া আমরা শিখে নিয়েছি, রান্না করতে শিখে নিয়েছি। আবার আমাদের দেশ থেকেও বহু জায়গায় খাওয়া দাওয়া বিষয়টা চলে গিয়েছে। আর এখনকার দিনে তো এই গ্লোবালাইজেশনের যুগে, এই বিশ্বায়নের যুগে, ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা দেশের খাওয়া দাওয়া প্রত্যেকটা দেশের মানুষ সেটাকে গ্রহণ করতে পারেন, খেতে পারেন, সব কিছুই করতে পারেন। যেমন মিষ্টি নিয়ে কত তর্ক বিতর্ক, যে রসগোল্লা তাই নিয়ে পর্যন্ত আমরা দেখেছি মামলা হয়েছে যে রসগোল্লা কারা তৈরি করেছে। ভারতবর্ষে তো অবশ্যই, কিন্তু কোন রাজ্য, পশ্চিমবঙ্গ না উড়িষ্যা, সেখানে পশ্চিমবঙ্গ জয়লাভ করেছে যে আমরা রসগোল্লা সৃষ্টি করেছি। তো যাই হোক, এ দেখো বলতে বলতে এখানে দেখলাম বাংলায় রসগোল্লা আবিষ্কার করেন হারাধন ময়রা। স্পঞ্জ রসগোল্লার জনক হলেন নবীন চন্দ্র দাস। এইরকমভাবে তোমরা নানা রকম বইয়ের কথা উল্লেখ করতে পারবে। তোমাদের যদি টিকা লিখতে দেয়, খাদ্যাভ্যাসের ইতিহাস নিয়ে টিকা লেখো, সেখানে তোমরা নানা রকম লেখকের বইয়ের নাম করতে পারো। এরপরে দেখো শিল্পচর্চার ইতিহাস। সেখানে আমরা সঙ্গীতের ইতিহাস পাই, কত রকমের গান রয়েছে, তাদের কত রকমের সৃষ্টিকর্তা রয়েছেন। হ্যাঁ, তারপরে দেখো আমরা যেরকম আমাদের তানসেনের কথা বলে থাকি, হ্যাঁ, আকবরের সেই নবরত্নের এক রত্ন হলেন তানসেন, হিন্দুস্তানি সঙ্গীতের জনক যাকে বলা হয়। নৃত্যের ক্ষেত্রে কত রকমের, আমাদের ভারতবর্ষেই কত রকমের মানে ডান্স ফর্ম রয়েছে, কত রকমের নাচ রয়েছে। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন রকমের নাচ রয়েছে, এবং সেগুলো রীতিমতন তার বিভিন্ন দেশের ঐতিহ্য, তাদের মানে বিভিন্ন দেশের মান সম্মান সব কিছু জড়িত থাকে, সংস্কৃতি জড়িত থাকে সেই সমস্ত নৃত্যের সঙ্গে। নাটক একটা মানুষের জীবনে বিশাল ভূমিকা গ্রহণ করে থাকে। নাটকের মধ্যে দিয়ে মানুষ চিরকাল তাদের বক্তব্যকে সমাজের সামনে প্রকাশ করে এসেছেন। তো বড় বড় দেশ বিদেশ, আমাদের ভারত, বিভিন্ন জায়গায় আমরা বড় বড় নাট্যকারকে দেখতে পাই, এবং এই নাটক নিয়ে বিশাল গবেষণা আজও আমাদের বিভিন্ন দেশে হয়ে চলেছে, আমাদের দেশেও হয়ে চলেছে। এই যে আমাদের কালিদাসের লেখা অভিজ্ঞানম শকুন্তলম, তারপরে তোমার শূদ্রকের মৃচ্ছকটিক, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, সেই যুগের রাজারাজরাও নাটক রচনা করতেন। হ্যাঁ, এবং এই ইংরেজি নাটকের জনক আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে বলে থাকি। গ্রিক নাটকের জনক বলা হয়
স্কাইলাসের হাত ধরে যেহেতু সেখানে নাটকের চর্চা শুরু হয়েছিল, তাই তাকেই গ্রিক নাটকের জনক বলা হয়ে থাকে। এরপরে দেখো চলচ্চিত্রের তো একটা বিশাল ভূমিকা রয়েছে। চলচ্চিত্র হচ্ছে সমাজ জীবনের ছবি, তাই না? চলচ্চিত্র ছাড়া কিন্তু একটা একটা চলচ্চিত্র আমাদের সাহায্য করে একটা সময়কালকে বুঝতে, একটা সমাজ জীবনকে বুঝতে। চলচ্চিত্রের একটা বিশাল ভূমিকা রয়েছে। তো সেই চলচ্চিত্রেরও কিন্তু একটা ইতিহাস রয়েছে, যে কিভাবে চলচ্চিত্রের সৃষ্টি হলো। আগে যেরকম নির্বাক চিত্র হতো, সেখানে ডায়লগ থাকতো না। তারপরে আমরা জানি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি হতো, কালার থাকতো না। ধীরে ধীরে সেই চিত্রগুলো চলচ্চিত্রের কত উন্নতি হয়ে এখন আমরা দেখতে পাই কত সেই চলচ্চিত্র শিল্পের ক্ষেত্রে কতটা না পরিবর্তন ঘটেছে দেশ বিদেশ জুড়ে। আমাদের যেরকম চলচ্চিত্র শিল্পের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে, আমরা ভারতীয় চলচ্চিত্রের জনক বলি। রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি তিনি পরিচালনা করেছিলেন। আমরা আমাদের দেশের চলচ্চিত্রকারদের মধ্যে আমাদের বাংলার, পশ্চিমবঙ্গের সত্যজিৎ রায়ের নাম বিশেষভাবে করতে পারি। এছাড়া ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তাছাড়া আমরা হিন্দি চলচ্চিত্রের জগতে শ্যাম বেনেগল, এদের নামও করতে পারি। আমরা জানি অস্কার পুরস্কার দেওয়া হয়, পৃথিবী বিখ্যাত পুরস্কার চলচ্চিত্রের জন্য। এই সমস্ত সত্যজিৎ রায় যেটা পেয়েছেন। এরপরে দেখো পোশাক পরিচ্ছদের ইতিহাস, সেটারও মধ্যে একটা বিশাল ঐতিহ্য রয়েছে, যে আগেকার প্রাচীনকালে কেমন পোশাক পরা হতো। ধীরে ধীরে মানুষের সমাজ জীবন বদলেছে, মানুষের ব্যস্ততা বেড়েছে, মানুষের পোশাক পরিচ্ছদের মধ্যে পরিবর্তন এসেছে। হ্যাঁ, গয়নাগাটি কেমন করে মানুষ পরতো সেগুলো। হ্যাঁ, তারপরে বিভিন্ন দেশের পোশাক, সেই দেশকে ওই পোশাক দেখলেই আমরা চিনে নিতে পারি যেটা কোন দেশের মানুষ। এবং আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন রাজ্যের মানুষ, সেটাও কিন্তু আমরা পোশাকের মধ্যে দিয়ে চিহ্নিত করতে পারি কে কোন রাজ্যের। পোশাক এতটাই সমাজের, একটা দেশের, একটা জাতির, একটা ধর্মের ঐতিহ্য বা তার চিহ্নকে বহন করে। তো পোশাক পরিচ্ছদের মধ্যেও কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তাই পোশাক পরিচ্ছদ কিভাবে সৃষ্টি হলো, কিভাবে আমরা তো আদিমকালে জানি যে মানুষ তো পোশাক কোনো কিছু রোদ বৃষ্টি থেকে বাঁচবার জন্য গাছের পাতা থেকে জীবজন্তুর চামড়া এসব পরিহিত হয়ে থাকতো। ধীরে ধীরে মানুষ পোশাক পরতে শিখেছে, তারপরে তারা কাপড় বুনতে শিখেছে। সেই থেকে আজকে এসে আমাদের পোশাকের ক্ষেত্রে কি বিশাল বিপ্লব ঘটে গেছে। এবং বিভিন্ন দেশের পোশাক সেখানকার জলবায়ুর ওপর নির্ভর করে, যে যেখানে প্রচণ্ড শীত সেখানকার পোশাক এক রকমের, গরমের জায়গায় পোশাক এক রকমের, সেইগুলো কিন্তু রয়েছে। যেমন আমাদের বাংলার ধুতি পাঞ্জাবির কথা আমরা বলতে পারি। আবার ইংরেজরা কোট প্যান্ট টাই টুপি এই সমস্ত পরার যে ঐতিহ্য সেটা নিয়ে এসেছে। এই যে আমরা মেয়েরা শাড়ি পরি, তারও কত রকমের ধরন রয়েছে। এবং আমরা জানি যে ঠাকুর বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরদের যে বাড়ি ঠাকুর বাড়ি, তারা পোশাক পরবার ঐতিহ্যকে নতুনভাবে যেটা নাকি আধুনিক পদ্ধতিতে পোশাক পরা তারা সৃষ্টি করেছে। এরপরে দেখো যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা। আগে মানুষ তো শুধু জলপথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছিল। তারপরে ধীরে ধীরে আমরা জানি, যারা আমার চ্যানেলটা প্রথম সাবস্ক্রাইব করবে তাদের বলে রাখি যে আমার বাড়ির পাশ দিয়ে, যেহেতু দেখো যানবাহন বলতেই বিষয়টা এসে গেল, আমার বাড়ির পাশে রেল লাইন এবং সেখান দিয়ে অনেক ট্রেন যায়, তাই আমার ভিডিওতে একটু শব্দ দূষণ হয়, সেটা তোমরা প্লিজ একটু বানিয়ে নিও। আর যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা আমরা জানি কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এবং আমরা জানি যে স্টিম ইঞ্জিন শুরু হয়েছে, রেল ব্যবস্থা গড়ে উঠেছে, টেলিযোগাযোগ ব্যবস্থা, টেলিগ্রাম থেকে টেলিফোন হয়ে আজ মোবাইল তৈরি হয়েছে, টেলিভিশনের আবিষ্কার, সেটাও একটা যোগাযোগ ব্যবস্থা। ভারতীয় রেলপথের জনক বলা হয় লর্ড ডালহাউসির আমলে ভারতীয় রেলপথ তৈরি হয়েছে 1853-তে। হ্যাঁ, এইবার দেখো দৃশ্য শিল্পের ইতিহাস। সেখানেও আমরা দেখতে পাই যে অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়, এদের আঁকা ছবি আজও আমাদের
ভারতের সংস্কৃতি, আমাদের যে চিত্রশিল্পের একটা ঐতিহ্য বহন করে চলেছে। এবং 1854 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম আর্ট কলেজ গড়ে ওঠে। সেই সঙ্গে ফটোগ্রাফিরও ইতিহাস রয়েছে, যে ফটো তোলা আগে কত রকম, আগে ফটো তুলতে গিয়ে কত রকম কিছু করতে হতো মানুষকে, কত পরিশ্রম সাধ্য ছিল। তারপর ধীরে ধীরে সেই ফটোগ্রাফির জগতেও কিন্তু বিস্ফোরণ ঘটেছে, বিপ্লব ঘটেছে, এবং ছবিকে ক্যামেরাবন্দি করার ক্ষেত্রেও কিন্তু অনেক আধুনিকতা চলে এসেছে। তারপরে দেখো স্থাপত্যের ইতিহাস রয়েছে, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম স্থাপত্য শিল্প, তার মধ্যেও আমরা মন্দির, মসজিদ, গির্জা সব কিছুর মধ্যে ধর্মকেন্দ্রিক একটা বিষয় দেখতে পাই, যে মন্দির এক ধরনের তার গঠনশৈলী, মসজিদের এক ধরনের গঠনশৈলী, তারপরে বিভিন্ন রকম আরও বড় বড় অট্টালিকা যেগুলো রয়েছে, যেমন আমাদের ভারতের তাজমহল যে অষ্টম আশ্চর্যের মধ্যে একটি পড়ে। হ্যাঁ, তো এই রকম তারপরে নানা রকম গুপ্ত যুগে আমরা দেখতে পাই শিল্পের বিকাশ ঘটেছে, স্থাপত্য শিল্পের পাল যুগে ঘটেছে, মোগল যুগে ঘটেছে, ব্রিটিশ আমলে স্থাপত্য রীতির বিশাল বিশাল নিদর্শন আছে। যেমন আমাদের রাইটার্স বিল্ডিংয়ের কথা আমরা বলতে পারি, ভারতীয় জাদুঘরের কথা বলতে পারি, কলকাতা হাইকোর্টের কথা বলতে পারি। তারপর নানা রকম উড়িষ্যায় আমরা কত মন্দির দেখতে পাই, তারপরে তোমার আরও নানা রকম দক্ষিণ ভারতে আমরা কত মন্দির দেখতে পাই, তাদের গঠনশৈলী মানে অবাক করে দেওয়া, যে অতীতকালেও ভাস্কর্যে স্থাপত্যে আমরা কতটা উন্নত ছিলাম, শিল্পীদের কি মানে অভাবনীয়, যে কি অতুলনীয় দক্ষতা ছিল স্থাপত্যে, ভাস্কর্যে, তা মানে মানে ব্যাখ্যা করাই যায় না, মানে অত্যন্ত প্রশংসনীয়। এইগুলোও আমরা বলে থাকি। তারপর দেখো স্থানীয় ইতিহাস, কোনো একটা স্থান, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে যে ইতিহাস, সেটাই স্থানীয় ইতিহাস। শহরের ইতিহাস, নতুন নতুন শহর গড়ে উঠেছে, নগর গড়ে উঠেছে, সেই শহরগুলো কিভাবে গড়ে উঠলো, কারা সেখানে এসে বসবাস করতে শুরু করলো, তাদের জীবনযাত্রা, সেই শহরের ঐতিহ্য, সংস্কৃতি, সেগুলো নিয়ে যে ইতিহাস, সেটাই শহরের ইতিহাস। তারপর দেখো আসছে সামরিক ইতিহাস। আমরা জানি যে ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা দেখেছি যে যুদ্ধ বিগ্রহ, আমরা দুটো বিশ্বযুদ্ধের কথাও জানি, এবং আমরা জানি আগেকার দিনে রাজারা বিভিন্ন দেশ জয় করার জন্যে, এই যে সাম্রাজ্যবাদী শক্তিরা বিভিন্ন দেশ জয় করার জন্য কত কত যুদ্ধ হয়েছে, এবং আমাদের পৃথিবী দুটো বিশ্বযুদ্ধকে স্মৃতি আমাদের রয়েছে। এবং সেই বিশ্বযুদ্ধের কথা যদি আমাদের জানতে হয়, যে প্রথম বিশ্বযুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল, কেন হয়েছিল, কি তার ফলাফল, কি তার ফলশ্রুতি, তার কি প্রভাব পড়েছিল গোটা বিশ্বে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের ইতিহাসেরই শরণাপন্ন হতে হবে। এবং আমরা দেখব এই সামরিক যুদ্ধেরও কত ইতিহাস, এই সামরিকের ক্ষেত্রেও কত ইতিহাস রয়েছে। এরপর দেখো পরিবেশের ইতিহাস। এই যে আমাদের পরিবেশ প্রকৃতি নিয়েই তো পৃথিবী, এটাকে বাদ দিয়ে তো আমরা চলতে পারি না। আমরা তো পরিবেশেরই মধ্যেই আমরা জন্মাই, পরিবেশেই আমাদের মৃত্যু, পরিবেশেই আমাদের গোটা জীবন কাটে। তো সুতরাং এই পরিবেশকে নিয়ে যে আমাদের ইতিহাস, সেটাই পরিবেশের ইতিহাস। বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, একদিনে তো আমরা এত আধুনিক হয়ে উঠতে পারিনি। এত জ্ঞান বিজ্ঞান আমাদের মধ্যে, যে এখন এত বিজ্ঞানের উন্নতি হয়েছে, এত প্রযুক্তির উন্নতি হয়েছে, এত রকম কিছু গড়ে উঠেছে, এত টেকনিক্যাল দিকে আমাদের উন্নতি হয়েছে, সায়েন্সে আমরা এত এগিয়ে গেছি। চিকিৎসায় আগে সামান্য কলেরা রোগ হলে গ্রামকে গ্রাম মানুষ মরে যেত, বলা হতো মরক লেগেছে, মানুষ মরে যেত। সেখানে আমরা এখন কত উন্নত হয়েছি। শেষ পর্যন্ত করোনা, যা আমাদের বিশ্বকে ধ্বংস করে দিতে এসেছিল, সেখানেও কিন্তু আমরা করোনাকে একটা জায়গায় এসে থামাতে পেরেছি। ভ্যাকসিনের মাধ্যমে আমরা ভ্যাকসিন গ্রহণ করে আমরা সুস্থ হয়েছি, আমরা সেই করোনাকেও বিদায় জানাতে পেরেছি। আমাদের চিকিৎসা বিজ্ঞানের দিনে দিনে তার উন্নতি হচ্ছে, কিন্তু একদিনেই হয়নি। সেই প্রাচীন কাল থেকেই কিন্তু জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে। প্রথমে আমাদের দেশে ছিল না, পাশ্চাত্যের হাত ধরে আমাদের দেশে সেই জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হয়েছে। সুতরাং এগুলোকেও যদি আমাদের জানতে হয়, যে কবে যে আমাদের মেডিকেল কলেজ তৈরি হলো, এই যে আচার্য জগদীশচন্দ্র বসু, তিনি আমাদের বললেন যে গাছেরও প্রাণ আছে। এছাড়া প্রফুল্লচন্দ্র রায়, এই যে
যাকে আধুনিক রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। তো এগুলোও তো আমাদের ইতিহাসের মাধ্যমেও আমরা জানতে পারছি। এবং এই যে প্রযুক্তি, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং বলি, কত কত ইঞ্জিনিয়ার, এখন আমরা ইঞ্জিনিয়ার শব্দটা আমরা পরিচিত, ছেলেমেয়েরা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায় আমরা বলি। তো সেই ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এই যে প্রযুক্তি, তা কিন্তু সেই প্রাচীন কাল থেকেই সৃষ্টি হয়েছে। এই যে বলছে গুপ্ত যুগে যে তৈরি হয়েছিল মেহেরৌলি লৌহস্তম্ভ, সেটাও কিন্তু উন্নত ধাতু শিল্পের সাক্ষ্য বহন করে চলেছে। এবং সেই সঙ্গে চিকিৎসাবিদ্যাও যথেষ্ট আমরা জানি, সেই চরক সুশ্রুতর কথা, চরক সংহিতার কথা আমরা জানি, ধন্বন্তরীর কথা আমরা জানি। সেইখান থেকে আজকে চিকিৎসা বিজ্ঞান এবং 1835 খ্রিস্টাব্দে কলকাতার মেডিকেল কলেজ তৈরি হয়। আমরা মধুসূদন গুপ্তের কথা জানি, যিনি সব ব্যবচ্ছেদ করেছিলেন প্রথম। নারী ইতিহাস, এবং তারপরে যেটা আমরা বললাম যে নারী ইতিহাস চর্চা, এর আগেই আমি বললাম যে আগের নারী ইতিহাস চর্চা নিয়ে এত আলোচনা ছিল না, কিন্তু ধীরে ধীরে সেই নারী ইতিহাসের চর্চা কীভাবে আমাদের মধ্যে এসে পড়ল। তো এরপরে তোমরা যেটা পাবে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে সরকারি নথিপত্র, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি। সেখানে আমরা সরকারি নথিপত্র, আত্মজীবনী, স্মৃতিকথা এইগুলো পাই। যে সরকারের যে কাগজপত্র, যার মধ্যে সরকারের বিভিন্ন বিষয় লেখা, এখন তো কম্পিউটার হয়ে গেছে, সব কিছুকে রেকর্ড করে রাখা যায় ভালোভাবে, কিন্তু তখন তো এসব ছিল না, হাতে লিখেই সব কিছু করতে হতো। সেই সরকারি নথিপত্রগুলো কিন্তু পরবর্তীকালে ঐতিহাসিকদের অনেক সাহায্য করেছে ইতিহাস রচনার ক্ষেত্রে। ওই সরকারি নথিপত্রগুলো, অর্থাৎ সেই কাগজগুলো বার করতে পারলেই সেই সময়ের অনেক কিছু সরকারি তথ্য পাওয়া যেতে পারে। সেগুলো যেখানে মানে সংরক্ষিত রাখা হয় তাকে মহাফেজখানা বা লেখাগার বলা হতো। যেমন দিল্লিতে রয়েছে কেন্দ্রীয় মহাফেজখানা বা আর্কাইভ বলা হয়ে থাকে। তো বিভিন্ন সরকারি নথিপত্র, চিঠিপত্র, এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ঐতিহাসিকরা বিভিন্ন যুগের বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের ইতিহাস আমাদের সামনে তুলে ধরতে পারেন। যে কখন কোন সময় সরকারি কি ভুল হয়েছে, আবার কি ভালো ভালো সরকারি কাজ হয়েছে, সবটাই আমরা জানতে পারি এই নথিপত্রের মাধ্যমে। এগুলো হচ্ছে সরকারের কাজের যে রেকর্ডগুলো। এরপরে দেখো আত্মজীবনী, স্মৃতিকথা। যখনই কোনো মানুষ তার আত্মজীবনী লিখেছেন, কোনো বিশেষ ব্যক্তিত্ব যখন তার স্মৃতিকথা, তার জীবনে কি কি হয়েছে তিনি বলছেন, তার আত্মজীবনে তিনি কি তার জীবনের মধ্যে ঘটলো তিনি তুলে ধরছেন, তখন সেগুলোই আমাদের কাছে ইতিহাসের উপাদান। সেগুলো থেকেই তৎকালীন সমাজ জীবন, সেই সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অবস্থা, নারীদের সমাজে তখন কি অবস্থা চলছে, দেশের অর্থনীতিটা কীরকম, ভালো না মন্দ, এই রাজনীতি কীরকম, সমাজ জীবন কীরকম, সবটাই আমরা তাদের এই আত্মজীবনীগুলো থেকে জানতে পারি। যেমন বিপিনচন্দ্র পালের 70 বৎসরের কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি পাঠ করলেই নাকি অনেক মানুষের মধ্যে দেশপ্রেমের উদয় হতে পারে, ঐতিহাসিকরা বলছেন। তারপর সরলা দেবী চৌধুরানী, তার জীবনের ঝরাপাতা খুবই মানে ইতিহাসের উপাদান হিসেবে কাজ করে। এছাড়া চিঠিপত্রের ক্ষেত্রে জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরাকে যে চিঠি লিখেছিলেন, যেটা পরবর্তীকালে গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। এই যে চিঠিপত্র, বিভিন্ন বিশিষ্ট মনীষীরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা জানি, রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেনই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, এরা যে চিঠিপত্রর আদান প্রদান করেছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা পরস্পরের মধ্যে, সেই চিঠিপত্রগুলো পর্যন্ত ইতিহাসের উপাদান হিসেবে ঐতিহাসিকদের কাছে ধরা দেয়, কারণ সেই চিঠিপত্রের মধ্যেও আমরা অনেক তথ্য জানতে পারি। তারপরে তো আছেই সংবাদপত্র, সাময়িক পত্র, যে ছাপার মেশিন আবিষ্কার হওয়ার পরে সংবাদপত্রের বিশেষ একটা ভূমিকা। এই যে আমাদের দেশে এই যে যেটাকে বলা হয় হিকি সাহেব প্রথম বেঙ্গল গেজেট প্রকাশ করেন 1780-তে, হিকিস গেজেট যেটাকে বলা হয়। আমাদের এই যে বাংলার বেকন ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর, এবং এই যে সমস্ত জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে দিগদর্শন নামে মাসিক পত্রিকা, মানে প্রত্যেক মাসে বের হয়, দৈনিক পত্রিকা যেগুলো রোজ বের হচ্ছে, কখনো সাপ্তাহিক অর্থাৎ প্রত্যেক সপ্তাহে বের হচ্ছে, এই যে পত্রপত্রিকা, বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার সম্পাদক ছিলেন। তারপরে তোমার সোমপ্রকাশ পাবে,
এই যে দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত, এইগুলো পড়ার সময় তোমরা একদিকে সংবাদপত্রগুলোর নাম, একদিকে তোমরা সম্পাদকদের নাম, কত সালে প্রকাশিত হয়েছে, কী তার বিষয়বস্তু ছিল, এইভাবে লিখে তোমরা চ্যাপ্টারটা পড়বে। যে সংবাদপত্র আইন বের হয়েছে, দেশীয় ভাষা সংবাদপত্র আইনের কবলে পড়ে যায়, যে আমাদের সংবাদপত্র, এবং সেটা হচ্ছে তোমার 1878 খ্রিস্টাব্দে সাময়িকভাবে সেটা বন্ধ হয়ে যায় পত্রিকাটি, সেটা হচ্ছে সোমপ্রকাশ। এবং সেখানে তোমার যেহেতু ইংরেজের সমালোচনা করা হয়েছিল, সেই কারণে সংবাদপত্র বন্ধ করা হয়েছিল সাময়িকভাবে লর্ড লিটনের নেতৃত্বে ঘোষিত আইনে, দেশীয় ভাষা সংবাদপত্র আইন যেটাকে বলা হয়। তো এইভাবে এই যে প্রথম চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে আমি এটাই বলবো যে তোমরা প্রত্যেকটা যে খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, এটা প্রথমে তার সম্বন্ধে লিখবে এবং টিকা দিলে, এবং কয়েকজন যারা এই নিয়ে গবেষণা করছেন তাদের নাম লিখবে, তারপরে কিছু জনের লেখা বইয়ের উল্লেখ করবে। এইভাবে তোমরা টিকাগুলো লিখতে পারো। তারপর ছোট ছোট প্রশ্ন যেগুলো, যে দিগদর্শন কার সম্পাদনায় প্রকাশ হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র কোনটা ছিল, এই যে এরকম ছোট 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 প্রশ্ন আসতে পারে, বরিয়া মজুমদারের লেখা বইটা কি, এই যে এরকম ছোট প্রশ্নগুলো করবে। তারপর স্তম্ভ মেলাও তোমাদের থাকে, শূন্যস্থান পূরণ থাকে, ঠিক ভুল থাকে। তো এই ধরনের এই যে নথিপত্র সংরক্ষণ করে রাখার জায়গাকে কি বলা হয়, মহাফেজখানা বা লেখাগার বা আর্কাইভ, এই যে এরকম ছোটো 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 পয়েন্টসগুলো, যে আত্মজীবনী কী করে সংবাদপত্র ইতিহাস রচনার উপাদান হতে পারে, নিম্নবর্গের ইতিহাস চর্চাটা কি, এই যে বিষয়গুলো। তো এই রকম ছোটো ছোটো প্রশ্ন তোমরা এখান থেকে তৈরি করবে। এবং আমি যখন শুরু করলাম এই দশম শ্রেণীর ইতিহাস নিয়ে আলোচনা, সুতরাং আমি তোমাদের বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে প্রশ্ন উত্তরের পর্বের মাধ্যমে আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করবে।